আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট। এই উপলক্ষে জামাত এনসিপি জোটের ভারত বিরোধী প্রচার তুঙ্গে উঠেছে। তবে 24 জুলাই আগস্টের মতো রাজপথে উচ্চকিত নয় এবারের প্রচার। এবার প্রচার চলছে ভারত বিরোধিতা কিছুটা গোপনে। প্রচার চালানো হচ্ছে ভারত নাকি বাংলাদেশ আক্রমণের জন্য তৈরি, সীমান্তে যুদ্ধ প্রস্তুতি শেষ করেছে ভারত, নির্বাচনে সহিংসতা হলে এবং জামাত জোটের জেতার পরিস্থিতি এলে ভারত নাকি হামলা করবে। এই থিওরি পাকা করার উদ্দেশ্যে প্রচার চলছে নির্বাচনে বাংলাদেশ নিরাপত্তা বাহিনীগুলো, বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে সাজো সাজো রব যে উঠেছে। তার কারণ এটাই যে ভারত আক্রমণ করবে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে বুথ দখল করবে, ভণ্ডুল করবে ভোট। তাই শুধু ভোট কেন্দ্রে সেনা রাখা হয়েছে ভোট কেন্দ্রের ভেতরে তাই নয়, বুথের ভেতরেও সেনা এবং সীমান্তে পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করেছে বাংলাদেশ। কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ার খবরে বলছে সীমান্তেও বিজিবি ছাড়া সেনা মোতায়েন হয়েছে। উপলক্ষ নির্বাচন বটে, তবে আসল কারণ ভারতীয় সেনার মদতে ও প্রত্যক্ষ অংশগ্রহণে ভারতে আশ্রয় নেয়া বিপুল সংখ্যক আওয়ামী লীগ সমর্থকরা নাকি এই সুযোগে বাংলাদেশে প্রবেশ করে গৃহযুদ্ধ শুরু করে দেবে, দেশ দখল করে নেবে। এসব খবরের কতটুকু সত্যি, কতটুকু জল্পনা, কেন এই নতুন করে ভারত বিরোধী প্রচার, এই নিয়ে এখনকার প্রতিবেদন। প্রথমে মূল কথাগুলো পরিষ্কার করে নিই, তারপর রাজনৈতিক নিরাপত্তার প্রেক্ষাপট আর ভারতের বাংলাদেশ আক্রমণের ও গৃহযুদ্ধের জল্পনা কেন, এই নিয়ে আলোচনা করব। বুথের ভেতরে সেনা, এই তথ্যটা কতটা সত্যি? এ পর্যন্ত যে সরকারি ও বিশ্বস্ত তথ্য পেয়েছি তার ভিত্তিতে বলতে পারি 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে প্রায় 8 থেকে 10 লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন হচ্ছে। পুলিশ, আনসার, ভিডিপি মানে ভিলেজ ডিফেন্স পার্টি, বিজিবি, র্যাব, কোস্টগার্ড, সশস্ত্র পুলিশ ব্যাটালিয়ন এবং প্রায় 1 লক্ষ সেনা সদস্য মোতায়েন তারা। এবং এর মধ্যে আবার বাংলাদেশ নেভিও বলেছে তারা নাকি কতগুলো নৌজাহাজ সেই সবগুলো কাজে লাগাচ্ছে। জানি না সেসব কাজগুলো কিভাবে হচ্ছে, কেন হবে, তবে কারণগুলো কি হতে পারে সেইটা বলি। বিভিন্ন সরকারি সার্কুলার ও ব্রিফিংয়ে স্পষ্ট করে বলা হয়েছে প্রতিটি ভোট কেন্দ্রের ভেতরে সরাসরি দায়িত্বে থাকবে মূলত পুলিশ ও আনসার, ভিডিপি, আর সেনাবাহিনী থাকবে ইন এইড টু সিভিল পাওয়ার, অর্থাৎ বেসামরিক যে ক্ষমতা শক্তি তাদেরকে সমর্থনের জন্য, তাদেরকে সাহায্যের জন্য থাকবে সেনাবাহিনী। মোবাইল বা স্ট্রাইকিং ফোর্স হিসেবে তারা থাকবে, অর্থাৎ এলাকায় টহল দেবে, ক্যাম্প করবে, দ্রুত হস্তক্ষেপের জন্য প্রস্তুতি থাকবে, কিন্তু বুথ পরিচালনার দায়িত্বে সেনা থাকবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে, মনে রাখবেন ভোট কেন্দ্র আর ভোট কক্ষ এক নয়, ভোট কেন্দ্র, একটি ভোট কেন্দ্রে একাধিক ভোট কক্ষ বা বুথ থাকে। প্রত্যেকটা ভোট কেন্দ্রে 2 জন সশস্ত্র পুলিশ এবং 3 জন আনসার, তার মধ্যে 1 জন সশস্ত্র সেকশন কমান্ডার থাকবেন। আর গুরুত্বপূর্ণ যেসব কেন্দ্রগুলো, এগুলো হচ্ছে সাধারণ ভোট কেন্দ্রে। আর গুরুত্বপূর্ণ যেসব ভোট কেন্দ্রে যেগুলোতে আছে, যেগুলো কিছুটা বা যারা একটু মানে কি বলবো, গুরুত্বপূর্ণ এই অর্থে যে সেখানে গন্ডগোলের সম্ভাবনা আছে, সেসব জায়গায় 3-4 জন সশস্ত্র পুলিশ থাকবে, 3 জন আনসার থাকবে, এবং এছাড়াও প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত 10 জন লাঠিধারী আনসারও থাকবে, যার 6 জন পুরুষ, 4 জন নারী। অর্থাৎ ভোট কেন্দ্রের ভেতরে নিয়োজিত বাহিনীর কম্পোজিশন স্পষ্টভাবে পুলিশ, আনসার, এদের
সেনাবাহিনী নয়। অন্যদিকে সেনাবাহিনীকে প্রায় 1,00,000 সদস্য সহ সারা দেশে 544টি ক্যাম্প থেকে টহল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হচ্ছে। তাদের টহল পোলিং সেন্টার পেরিফেরি পর্যন্ত যাবে, তাদের চারপাশ পর্যন্ত যাবে, সীমানা পর্যন্ত যাবে, কিন্তু অর্থাৎ কেন্দ্রের আশপাশ, রাস্তাঘাট, সংযোগ এলাকায়, এইসব এলাকায় থাকবে সেনাবাহিনী। তা সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে বলা হয়েছে তারা কেন্দ্রের প্রেমিসেস বা প্রাঙ্গণের এলাকায় তার টহল দেবে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবে, কিন্তু কোথাও বলা হয়নি যে প্রতিটি বুথের মধ্যে সেনা ঢুকে বসে থাকবে। কিছু নথি খসড়া বা আলোচনায় আর্মির পরিকল্পনা সংক্রান্ত রিপোর্টে উল্লেখ আছে যে ভোট কেন্দ্রে মারাত্মক বিশৃঙ্খলা হলে প্রয়োজনে সেনা সদস্যরা প্রয়োজনে কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন, অর্থাৎ এমার্জেন্সি ইন্টারভেনশন। এটা আইনি ও বাস্তব দৃষ্টিকোণ থেকে খুবই স্বাভাবিক। কোনো দেশের সামরিক বাহিনী মোতায়েন থাকলে গুরুতর সহিংসতা ঠেকাতে তারা সাময়িকভাবে প্রেমিসিসের ভেতরে ঢুকতে পারে, কিন্তু যে ধরনের জল্পনা ছড়ানো হচ্ছে এইবার নাকি ইতিহাসে প্রথম বুথের ভেতরে সবসময় সেনা মোতায়েন থাকবে, তারা বসে থেকে ভোট মনিটর করবে, এসবের পক্ষে এখনো পর্যন্ত কোনো সরকারি নথি, ইলেকশন কমিশনের নির্দেশনা বা কোনো বড় গণমাধ্যমের রিপোর্ট নেই। একমাত্র একটি বক্তব্য অবশ্য ইলেকশন কমিশনার বলেছেন কেন্দ্রের ভেতরে ও বাইরে কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর্মি, পেট্রোল ও যৌথ বাহিনীর অপারেশন জোরদার হবে। কিন্তু এখানেও খেয়াল করুন, ভেতরে বাইরে নিরাপত্তা এই কথাটা নীতিগতভাবে সাধারণ অর্থে বলা হয়েছে, ফলে যতটা তথ্য পাওয়া যাচ্ছে তাতে বলা যায় প্রতিটা বুথে নিয়মিতভাবে সেনা বসে থাকবে। এটা ঠিক নয়। এবার দেখা যাক এত কড়া নিরাপত্তা কেন। এইবারের সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট অনন্য রেকর্ড, এটা সরকার তাদের ভাষাতে বলেছে। এর পেছনে কয়েকটা বড় প্রেক্ষাপট আছে। 2024 সালের আগস্টের গণ আন্দোলন ও সহিংসতার সময় থেকে এখন পর্যন্ত দেশের আইন শৃঙ্খলা কাঠামোতে বড় রকমের বিপর্যয় এসেছে, শক এসেছে। পুলিশের মনোবল, অস্ত্র লুট, দুষ্কৃতিকারী গোষ্ঠীর তাদের সংগঠিত হওয়া ইত্যাদি বহু কারণ আছে। সরকারি ব্রিফিংয়ে বলা হয়েছে, সরকার নিজে স্বীকার করেছে 2024 সালের ওই সময়ে লুট হওয়া প্রায় 1350 আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। এছাড়া পাকিস্তান থেকেও জাহাজে প্রচুর অস্ত্র এসেছে এবং সেসব অস্ত্র সন্ত্রাসীদের হাতে গিয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর। এগুলো নির্বাচনকে ঘিরে ব্যবহার হওয়ার ঝুঁকি আছে, এটা নিরাপত্তা বাহিনী আশঙ্কা করছে। সব মিলিয়ে সহিংসতার এই ঝুঁকি নিয়ে ইলেকশন কমিশন ও সেনা দুপক্ষই অতিরিক্ত সতর্ক। এই প্রেক্ষিতে 50-এর বেশি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে প্রায় 43,000 কেন্দ্রে 24,000 বুথ হচ্ছে হাই বা মডারেট রিস্কের। এর প্রতিক্রিয়ায় 90% কেন্দ্রেই সিসিটিভি বসেছে, অনেক জায়গায় পুলিশকে বডি ক্যামেরা দেয়া হয়েছে, স্ট্রাইকিং টিম, মোবাইল টিম এসব রাখা হচ্ছে। সব মিলিয়ে ভোট কেন্দ্রকে একেবারে যেন সামরিকীকরণ করার একটা, যেন মিলিটারি আর্মির দখলে নেওয়ার মতো যেন একটা শক্ত প্রবণতা আছে, কিন্তু এর ভেতরের ম্যানেজমেন্ট এখনো ফর্মালি বেসামরিক বাহিনীর হাতে। এবার সীমান্তে বিজিবি সেনা মোতায়েনের গল্পটা, এই প্রশ্ন নিয়ে আলোচনা করি। সরকারিভাবে পরিষ্কারভাবে যা জানা যাচ্ছে সেটা হলো নির্বাচনের আগে বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ডস তারা পুরো সীমান্তে নজরদারি বাড়িয়েছে। রাজশাহী সমেত বিভিন্ন সেক্টরে অতিরিক্ত প্ল্যাটুন, হেলিকপ্টার, স্ট্যান্ডবাই, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স এসবের কথা বিজিবির যে ব্রিফিং সেখানে এসেছে। ভারতের বিএসএফ এর সঙ্গে একের পর এক সমন্বয় সভা করছে বিজিবি, যাতে সীমান্তে স্থিতিশীলতা থাকে ও অনুপ্রবেশ, অস্ত্র, ড্রাগ পাচার, নাশকতা এগুলো ঠেকানো যায়। এসব রিপোর্টে স্পষ্টভাবে বিজিবির ভূমিকা সামনে।
বাংলাদেশ সেনাবাহিনীকে সরাসরি সীমান্ত গার্ড হিসেবে মোতায়েন করার কোনো সুস্পষ্ট সরকারি ঘোষণা নেই। সেনাবাহিনী যেহেতু সারা দেশে মোতায়েন, তাদের ক্যাম্প ও টহলের অংশ কোনো কোনো জায়গায় সীমান্ত অরবিটের ভেতরে, তাদের এলাকার ভেতরেও পড়তে পারে এবং আছে, কিন্তু তার নির্বাচন উপলক্ষে সীমান্তে সেনা মোতায়েন নয়। আজকে সকালে এমন একটা কথা পেলাম, যেন একটা ইউটিউবেই পেলাম কথাটা, খুব নামি ইউটিউব, সেখানে আমাদের ভারতের একজন বিশেষজ্ঞকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে মতামত দেওয়ার জন্য। তাকে ওই প্রশ্নটা করা হলো যে সীমান্তে সেনা মোতায়েন এত বিপুলভাবে করা হচ্ছে কিনা। সেখানেই জানতে পেরেছিলাম যে বুথে বুথে সেনা মোতায়েনের কথা। আসলে এসব ছড়ানো হচ্ছে ভারত বিরোধী জিগির একটা নতুন চেহারায় তুলে ধরার জন্য। চেহারাটা হলো নির্বাচনের সুযোগ নিয়ে ভারত বাংলাদেশে সামরিক অভিযান করতে পারে, তাই সীমান্তে সেনা মোতায়েন করেছে বাংলাদেশ। অদ্ভুত থিওরি। ভারতীয় সেনার মদতে আওয়ামী লীগ সমর্থকরা বাংলাদেশ আক্রমণ করতে পারে, গৃহযুদ্ধ বাড়তে পারে। এই কথাগুলো কতটা বাস্তবসম্মত? এখানে তিনটে স্তর আলাদা করতে হবে। একটা বাস্তব রাজনৈতিক প্রেক্ষাপট, একটা সীমান্ত নিরাপত্তার যৌক্তিক আশঙ্কা, আর তৃতীয়ত ভারতীয় সেনা এবং আওয়ামী লীগের ক্যাডার মিলে গৃহযুদ্ধ বাঁধাবার ষড়যন্ত্র। এই যে তত্ত্বটা, সেইটা, এই তিনটে ভাগে কথা বলবো। আওয়ামী লীগকে 2026 সালের এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বাইরে রাখা হয়েছে। এটাকে আওয়ামী লীগ ও অনেক মানবাধিকার গোষ্ঠী ড্রাকোনিয়ান ব্যান বলে উল্লেখ করেছে, মানবাধিকারের বিপুল উল্লঙ্ঘন। ভারতের তীব্র বিরোধিতা করছে অনেক আগে থেকেই। হাসিনা পরবর্তী ইউনূস সরকার ভারতের প্রতি আদৌ সৌহার্দ্যপূর্ণ নয়, এটা একেবারে অত্যন্ত সত্যি। কিন্তু তাই বলে বাংলাদেশকে কঠিন শিক্ষা দেওয়ার হলে আগেই সেটা দিতে পারত ভারত, নির্বাচনের অপেক্ষায় বসে থাকতো না। আর ভারতে আশ্রিত আওয়ামী সমর্থকদের নিয়ে 71-এর মতো মুক্তিবাহিনী তৈরি করে বাংলাদেশে সামরিক অভিযানের যে চক্রান্তের গল্প ছড়ানো হচ্ছে, সে সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় 71 আর 26-এর প্রেক্ষিতে বিস্তর ফারাক। এটা ঠিক যে সেবারের মতো বিপুল সংখ্যক আওয়ামী সমর্থক ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ সহ অনেকেই নিরাপত্তাজনিত কারণে ভারতে চলে এসেছে গত 1.5 বছরে, এবং তারা আসতে চাইছে আরো অনেকেই। এই প্রবাহ ভবিষ্যতে আরো বাড়তে পারে বলে সতর্কতা আছে। ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের একাংশের মূল ভয় বরং বিপরীত দিক থেকে, মানে ভারত বাংলাদেশে ঢুকবে না, যদি বাংলাদেশ থেকে নির্বাচনে পরে বাংলাদেশে অস্থিরতা বাড়ে নির্বাচনে, তাহলে জামাত ও ইসলামী মৌলবাদী গোষ্ঠী যদি ক্ষমতায় শক্ত অবস্থান পায়, তাহলে বিপুল সংখ্যক হিন্দু সংখ্যালঘু, আওয়ামী সমর্থক এবং পাহাড়ি জনজাতি গোষ্ঠী ভারতীয় ভূখণ্ডে পালিয়ে আসতে পারে। এমনকি বিএনপির লোকজনও কিছু কিছু ভারতে চলে আসতে যে পারে, সে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আবার উল্টো আরো একটা কথা আছে, কোন থার্ড ফ্রন্ট বা জিহাদি নেটওয়ার্ক বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বে তৎপরতা চালাতে পারে। এমন আশঙ্কায় ভারত নিজের সীমান্ত সুরক্ষায় সেনা ও বিএসএফ এর উপস্থিতি বাড়াচ্ছে। এটা কি আদৌ অসম্ভব মনে হলো? এটাই তো একান্ত স্বাভাবিক প্রতিক্রিয়া বাংলাদেশে যা চলছে তার বিরুদ্ধে। বাংলাদেশের পক্ষ থেকে বিজিবি সীমান্ত টহল বাড়িয়েছে, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স, ড্রোন, K9 ইত্যাদি কথা বলছে। তারা বলছে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, ডাক পাচার, নাশকতা রোধী মূল টার্গেট। এ সব কিছুর ভেতরে কোথাও বিশ্বাসযোগ্য জায়গা থেকে এই কথা বলা হচ্ছে না যে ভারতীয় সেনার সরকারি পলিসি হিসেবে আওয়ামী লীগ সমর্থকদের সংগঠিত করে বাংলাদেশে ঢুকিয়ে গৃহযুদ্ধ বাঁধাবে কিংবা বাংলাদেশ দখল করে নেবে। এটা কোনো জায়গাতেই বিশ্বাসযোগ্য জায়গা থেকে এই কথা কিন্তু বলা হচ্ছে না।
এটা যে শুধু কষ্ট কল্পনা তাই নয়, ডাহা মিথ্যা। তাহলে এই গুজব তৈরি কেন? কিছু বাস্তব উপাদান আছে যেগুলোকে মিক্স করে মিলিয়ে মিশিয়ে ষড়যন্ত্র তত্ত্ব বানানো খুব সহজ। একটু আগে বললাম 71-এর কথা। 1971-এ ভারত আনুষ্ঠানিকভাবে মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়েছিল। বাংলাদেশি জাতীয় স্মৃতিতে সেটার একটা শক্ত উপস্থিতি আছে। এখন হাসিনা নির্বাসিত, আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, যারা আওয়ামী লীগের সমর্থক তাদের একটা অংশ চাইতেই পারে ভারত আবার 71-এর মতো সাহায্য করুক, তারা চাইছেও। বিপরীত পোলের রাজনৈতিক শক্তিগুলোর পক্ষে এই ভয় বাজারজাত করা, মানে এই জামাত এবং ওদের পক্ষের যারা আছে, এই ভয়টাকে বাজারজাত করা কৌশলগতভাবে খুব লাভজনক। দেখো, ভারতীয় সেনা নাকি ঢুকিয়ে দেবে বাংলাদেশে, গৃহযুদ্ধ লাগবে, তাই কঠোর ব্যবস্থা নিতেই হবে, তাই এই কড়া নিরাপত্তা, তাই সেনা সর্বত্র লাগিয়ে দেয়া হয়েছে, এমন ন্যারেটিভ দিয়ে ভেতরের কঠোর মনিটরিংকে জাস্টিফাই করা যায়, আর সেই সঙ্গে ভোটের পাওয়ার প্রচারটাও করা যায়। আর সেটাই করছে জামাত, এনসিপি ও তার সঙ্গে থাকা দলগুলো। উদ্দেশ্য ভারত বিরোধী মানসিকতা উস্কে দিয়ে ভোটের বাজারে ফায়দা তোলা, যাতে বিএনপির সাম্প্রতিক যে ভারতের কাছাকাছি হওয়াটাকে নিজেদের স্বার্থে তারা লাগাতে পারে। একই সঙ্গে ভারত বিরোধী বাংলাদেশি অস্ত্রে শান দিয়ে ভোটের ফায়দা যাতে লোটা যায়, তার জন্যই ভারত বাংলাদেশ আক্রমণ করতে পারে, গৃহযুদ্ধ বাঁধাতে পারে, আওয়ামী লীগের সৈন্য নিয়ে ভারতীয় সেনারা বাংলাদেশে ঢুকতে পারে। নাকি তারা অপেক্ষা করছেন ভোটের দিনটা কেমন যায় দেখা যাক, কতটা সহিংসতা হয় দেখা যাক, ভোট সব কেন্দ্রে হয়ে যেতে পারে কিনা, নাকি একটা বিপুল সংখ্যক ভোট কেন্দ্রের ভোট বাতিল হয়ে যায়, ব্যাপক সহিংসতা ঘটে, নির্বাচনটার ফলাফল সময় মতো ঘোষণা করা না যায়, কিংবা নির্বাচনের ফলাফল ঘোষণা করলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বা প্রতিদ্বন্দ্বী মূল দলগুলো হয়তো সেই ভোটের ফলাফল মেনে নেবে না। বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার দায়িত্ব কবে শেষ করবেন, যমুনা থেকে বেরিয়ে তিনি কোথায় কবে যাবেন, আদৌ তার পক্ষে নির্বাচনের পরপরই ক্ষমতা হস্তান্তর করে বের হয়ে যাওয়া সম্ভব হবে কিনা, কিংবা তারা সে পরিকল্পনা করছেন কিনা, এসব নিয়ে যখন জল্পনা একরকমের তুঙ্গে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন বিস্ময়করভাবে, সে ভাষণে এই বিষয়গুলো পরিষ্কার করবার তিনি চেষ্টা করেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস বুদ্ধিমান লোক, তিনি জানেন যে নানা রকম নাকি প্রচারণা চালানো হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে, গুজব ছড়ানো হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে যাবে না। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে এখন নতুন করে অপপ্রচার চালানো হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার নাকি নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করবে না। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ও পরিকল্পিত অপপ্রচার, যার একমাত্র উদ্দেশ্য হলো আমাদের গণতান্ত্রিক উত্তরণে বিঘ্ন সৃষ্টি করা। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। মানে এমন ভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জবাবটা দিয়েছেন, মনে হচ্ছে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো পার্ট নন, তিনি এক রকমের স্থায়ী একটা সরকারের অংশ। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো অনেক দফা দেশি বিদেশি বিভিন্ন অনুষ্ঠানে আন্তর্জাতিক সাংবাদিকদের কাছে বলেছেন যে জনগণের একটা অংশ তাকে আরো 5, 10, 50 বছর পর্যন্ত চাইছে। কাজে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে সম্ভবত অন্তর্বর্তীকালীন সরকারের অংশ মনে করেন
করেন না, এবং সে কারণে তিনি বলছেন এমন অপপ্রচার চালানোর কোনো কারণ নাই যে অন্তর্বর্তীকালীন সরকার যাবে না। তিনি বলছেন আপনারা নিশ্চিত থাকুন নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। কিন্তু গত কয়েক সপ্তাহ মাস ধরে যে প্রচারণাটা চলছে বা যেসব হিসেব নিকেশ করা হচ্ছে তার কেন্দ্রে তো ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনা ছাড়বেন কিনা, জুলাই সনদ গণভোটে পাশ করিয়ে আনবার পর তার যে দায়িত্বটা সেটাকে কেমন আকার দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস? ডক্টর মোহাম্মদ ইউনূস কি রাষ্ট্রপতির দায়িত্বে সরাসরি নিযুক্ত হবেন? তার আগে কি জুলাই সনদ যেমনটা বলেছে যে নতুন রাষ্ট্রপতিকে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন নিম্নকক্ষ এবং উচ্চকক্ষের সদস্যরা, তার মানে তারই আগে কি নিম্নকক্ষের সদস্যরা নির্বাচিত হওয়ার পর তারা যে সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হতে যাচ্ছেন বলে আলী রিয়াজ কদিন আগে মাত্র ঘোষণা করে সন্দেহটা আরো উস্কে দিয়েছেন যে 180 দিন এই নবনির্বাচিত সংসদ সদস্যরা সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হিসেবে জুলাই সনদ বাস্তবায়নের কাজ করবেন। তার মানে ওই 180 দিন পর উচ্চকক্ষ গঠিত হওয়ার পর তারপর নতুন রাষ্ট্রপতি আসবেন, আর সেই নতুন রাষ্ট্রপতির কাছেই কি নতুন সরকার শপথ গ্রহণ করবে? কারণ শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে কোনো শপথ গ্রহণ করানোর কোনো পরিকল্পনার কথা এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস কিংবা তার আইন উপদেষ্টা যিনি যখন তখন নানা রকম আইন তার মাথা থেকে বেরো করছেন কিংবা আলী রিয়াজ তারা কিন্তু উল্লেখ করেন নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশ্যের এই ভাষণে প্রত্যাশা ছিল তাই যে কি করে পুরো ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা অনুষ্ঠিত হবে নির্বাচনের পর সেটা তিনি পরিষ্কার করবেন। আগামীকালকে নির্বাচন, ভোট গ্রহণের ফলাফল প্রকাশের পরেই পরবর্তী পদক্ষেপই হচ্ছে সংসদ সদস্যরা শপথ নেবেন এবং সংখ্যাগরিষ্ঠ দলের যিনি প্রধান তাকে রাষ্ট্রপতির আমন্ত্রণ জানানোর কথা সরকার গঠনের জন্য। কিন্তু এ দফায় যেহেতু একটা অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, মানে সংবিধান আছে আবার সংবিধান নাই। আর বারবার মনে রাখবেন গণভোটে জুলাই সনদ পাশ হওয়া মাত্র মানে বর্তমান সংবিধানের কার্যকারিতা নিয়ে যে কোনো জুলাই সনদের পক্ষ শক্তি প্রশ্ন তুলতে পারে এবং তারা বলতে পারে যেহেতু জুলাই সনদ এই বর্তমান সংবিধানের ওপরে স্থান পেল গণভোটে হ্যাঁ ভোট পাশ হওয়ার মাধ্যমে, কাজেই জুলাই সনদ বাস্তবায়নের আগে ওই সংবিধানের কাছে ফিরে যাওয়ার কিছু নাই। এমন একটা টালমাটাল সন্দেহজনক পরিস্থিতি যখন, তখন ডক্টর ইউনূস বোঝেন অপপ্রচার চলছে, জল্পনা চলছে যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটা অন্তর্বর্তীকালীন সরকার মসৃণভাবে করবে কিনা, কিন্তু তিনি পুরো প্রক্রিয়াটা ব্যাখ্যা করেন না। আইন উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসিফ নজরুল কদিন আগে হঠাৎ বলে বসলেন যে সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাবেন স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে রাষ্ট্রপতির মনোনীত একজন এবং রাষ্ট্রপতির মনোনীত হিসাবে প্রধান বিচারপতিও শপথ নেওয়াতে পারেন, আবার প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারেন। কিন্তু এটাই কি ফাইনাল হলো? এ বিষয়ে কি আইন উপদেষ্টার কথাই শেষ কথা? কারণ তিনি যাকে সাইন করে দিতে বলবেন বঙ্গভবনে বসে বেচারা শাহাবুদ্দিন চুপ্পুকে তো রাষ্ট্রপতিকে তো তার নামই সাইন করে দিতে হবে, সেই ভরসার উপর তারা এটা বলছেন, নাকি তারা অপেক্ষা করছেন ভোটের দিনটা কেমন যায় দেখা যাক, কতটা সহিংসতা হয় দেখা যাক, ভোট কেন্দ্র ভোট সব কেন্দ্রে হয়ে যেতে পারে কিনা, নাকি একটা বিপুল সংখ্যক ভোট কেন্দ্রের ভোট বাতিল হয়ে যায়, ব্যাপক সহিংসতা ঘটে, নির্বাচনটার ফলাফল সময় মতো ঘোষণা করা না যায়, কিংবা নির্বাচনের ফলাফল ঘোষণা করলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বা প্রতিদ্বন্দ্বী মূল দলগুলো হয়তো সেই ভোটের ফলাফল মেনে নেবে না। কাজেই
অনেক রকম নাটক সাজানোর বা কে কাকে শপথ পড়াবেন, কবে শপথ, এসব নিয়ে অনিশ্চয়তা নিয়ে আরো অনেক দিন পার করে দেওয়া যাবে। সে কারণেই না আইন উপদেষ্টা বা এই সরকার এরপরে নির্বাচনকালকে এখন পর্যন্ত কনফার্ম করেছে যে কে শপথ পড়াবেন সংসদ সদস্যদের, না তারা এ ব্যাপারটা নিশ্চিত করেছেন যে এ দফায় কি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুই সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন, নাকি তারও যে সাংবিধানিক রেওয়াজ বা সাংবিধানিক ভাবে যেটা নির্ধারণ করা আছে সেটা তারা পাল্টে ফেলেছেন। এসব কোনো প্রশ্নের উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যে, জাতির উদ্দেশ্যে বক্তব্যে নাই। তিনি যদি যমুনা থেকে বেরিয়ে বঙ্গভবন ছাড়াও আর কোথাও যেতে রাজি হন, কিংবা তার বক্তৃতার শেষে যেমনটা বলেছেন যে নিজ নিজ কাজে ফিরে যাবেন তারা, সেটা যদি হয় তাহলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার কথা। তার বলার কথা যে জাতির উদ্দেশ্যে নির্বাচিত সরকার বা সংসদ সদস্যরা শপথ গ্রহণের আগে এটাই তার শেষ বক্তব্য, এবং তিনি মূলত যে দায়িত্ব, যে প্রতিশ্রুতি নিয়ে এসেছিলেন, মানে যেটা কিনা বাংলাদেশে এর আগে যত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে সাংবিধানিক ভিত্তির ওপর, তারা যেটা করতেন যে যেহেতু নির্বাচনটাই তাদের মূল লক্ষ্য, কাজে নির্বাচনটা হয়ে যাওয়ার পর যে তারা বিদায় নেবেন, এই ভাষণটা তো একটা বিদায়ী ভাষণ হওয়ার কথা ছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস এটাকে কোনো বিদায়ী ভাষণের সুর দেন না। কিন্তু দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের অন্য অনেক উপদেষ্টা কিন্তু সচিবালয়ে তাদের জিনিসপত্র গুছিয়েছেন, অনেকে তো লাল পাসপোর্ট জমা দিয়েছেন, বিদেশের টিকিট কেটেছেন, সাধারণ পাসপোর্ট নিয়ে ফেলেছেন, সেখানে বিদেশের ভিসা লাগিয়েছেন এবং বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত অবস্থায় আছেন। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলছেন না যে এই বক্তৃতা তার শেষ বক্তৃতা, এরপর ভোট হয়ে যাবে, সংসদ সদস্যরা এভাবে শপথ নেবেন এবং নবগঠিত যে সরকার, যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, তাকেই রাষ্ট্রপতি সরকার গঠনের জন্য ডাকবেন এবং তারা তারপরে বঙ্গভবনে বরাবরের মতো শপথ নেবে। এরকম কোনো আশ্বাস বা এরকম কোনো ব্যাখ্যা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে থেকে পাওয়া যায় না। কাজেই সন্দেহ আরো ঘনীভূত হয় যে 12 তারিখের নির্বাচনের পর জুলাই সনদের অজুহাতে ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনায় তার অবস্থান আরো দীর্ঘস্থায়ী করেন কিনা, কিংবা একরকমের চিরস্থায়ী করে বসেন কিনা। সন্দেহ ঘনীভূত হয়, কারণ মনে রাখবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন একটা রাষ্ট্রীয় বাসভবনে যমুনায়, পুরো রাষ্ট্রের নিয়ন্ত্রণ তার হাতে নিয়ে। কিন্তু বাংলাদেশের পরিস্থিতিটা গত 18 মাসে এমন দাঁড়িয়েছে 2024-এর আগস্টের পর থেকে যে পুরো সাংবিধানিক কাঠামো যেহেতু ভেঙে পড়েছে, কাজেই সংখ্যাগরিষ্ঠ দলের দলনেতা যতক্ষণ পর্যন্ত না সংসদ সদস্য হিসাবে শপথ নিতে পারবেন, মনে রাখবেন আলী রিয়াজের প্রেসক্রিপশন অনুযায়ী সাংবিধানিক সংস্কার পরিষদের সদস্য হলে কিন্তু শফিকুর রহমান কিংবা তারেক রহমান কেউই প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের আমন্ত্রণ পাওয়ার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। কাজেই মানে মনে রাখতে হবে যে সংখ্যাগরিষ্ঠ দলের দলনেতা কিন্তু ততক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রিত্বের আহ্বান পাবেন না যতক্ষণ পর্যন্ত না ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পারিষদবর্গ একটা ফর্মুলা বের করবেন যে কিভাবে এ দফায়, বিশেষভাবে যখন জুলাই সনদ একরকমের সরকার যে পাশ করিয়ে ছাড়বেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই, তখন সংখ্যাগরিষ্ঠ দলের দলনেতা কবে কখন শপথ নিতে পারবেন। মনে রাখবেন এরও কোনো ঠিক ঠিকানা নাই যে সংসদ সদস্যরা কবে শপথ নিতে পারবেন। কাজেই রাষ্ট্রের কেন্দ্র হয়ে যতক্ষণ আছেন, সরকারের কেন্দ্র হয়ে যতক্ষণ আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ততক্ষণ এ সন্দেহ করবার যথেষ্ট কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যমুনা কবে ছাড়বেন।